প্রথমে জানিয়ে দিব হরমুজে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান। এরপর জানিয়ে দিব ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ। এখন জানিয়ে দিব গাজার ৭০% দখলে নেওয়ার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের হুমকির মুখে ওমানের পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যুদ্ধক্ষেত্র বা সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানোর জন্য ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানেন এ তথ্য জানিয়েছেন। তিনি এই সিদ্ধান্তকে রাজনৈতিক এবং বাস্তব বিবর্জিত আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন। কালো তালিকাভুক্ত প্রতিবাদে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কার্যালয়ের সঙ্গে ইসরায়েল সম্পর্ক স্থগিত করেছে বলে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট পত্রিকা। ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর ধর্ষণ ও নানা ধরনের যৌন সহিংসতার একাধিক অভিযোগ নিয়ে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং মিডল ইস্ট আই সহ বহু গণমাধ্যমকে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করার পর জাতিসংঘ এই পদক্ষেপ নিয়েছে। দ্য জেরুজালেম পোস্ট প্রথম ইসরায়েলের কালো তালিকাভুক্ত হওয়ার খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয় ২০২৬ সালের এই কালো তালিকায় ইসরায়েলি কারা কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যান্য ইসরায়েল সংস্থাকে ভবিষ্যতে সম্ভাব্য অন্তর্ভুক্তির জন্য নজরদারিতে রাখা হয়েছে। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানেন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, জাতিসংঘ মহাসচিব ইসরায়েলকে হামাস, আইএসআইএস এবং বিশ্বের সবচেয়ে জঘন্য সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে একই তালিকায় স্থান দিয়েছেন। এই পদক্ষেপ জাতিসংঘের অবশিষ্ট বিশ্বস্ততাপূর্ণ পতন এবং নৈতিক অবমাননা। এই কালো তালিকাটি সংঘাত সম্পর্কিত যৌন সহিংসতা নিয়ে জাতিসংঘ মহাসচিবের বার্ষিক প্রতিবেদনের অংশ, যেখানে সশস্ত্র সংঘাতের সময় ধর্ষণ ও অন্যান্য যৌন সহিংসতা ঘটানোর সন্দেহে পক্ষগুলোকে চিহ্নিত করা হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এর মধ্যে দেশটির বুশেহরে মার্কিনীদের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি মাটিতে নামিয়ে আনে ইরানের সামরিক বাহিনী। বুশেহর ইরানের একটি উপকূলীয় অঞ্চল, সেখানে এর আগেও ড্রোন ধ্বংস করার ঘটনা ঘটেছিল। বুশেহরের জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেস্তানি আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে বলেছেন, আজ রাতে যে ঘটনাটি ঘটেছে তা শত্রুদের একটি আকাশযান ধ্বংস করার সাথে সম্পর্কিত ছিল। শহর এখন স্বাভাবিক পরিস্থিতিতে আছে। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় অঞ্চল থেকে মিসাইল ছুড়েছিল ইরানের সামরিক বাহিনী। তাসনিম নিউজ সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছিল, নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে মিসাইল ছোড়া হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালী থেকে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। হরমুজে থাকা জাহাজকে সতর্কতা দিতে এসব গুলি ছোড়া হয়েছে বলে উল্লেখ করেছে তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন কর্মকর্তাদের হুমকির পর ওমানের প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে এই সংহতির কথা জানান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। এর আগে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুতে ওমান অন্য সবার মতো আচরণ না করলে দেশটিতে উড়িয়ে দেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্যের পর প্রতিক্রিয়ায় বাঘাই বলেন, ইরান ওমানের পাশে রয়েছে। একই সঙ্গে ইরানের বান্দার আব্বাসের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক মার্কিন হামলারও নিন্দা জানিয়েছেন তিনি। গাজার উপত্যকার অন্তত ৭০% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে দেশটির সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনের অংশ নিয়ে তিনি নিজেই এই তথ্য প্রকাশে এনেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন ঘোষণা এবং মাঠ পর্যায়ে সামরিক আগ্রাসনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বিক্ষুব্ধ অঞ্চলে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পশ্চিম তীরের এই সম্মেলনে নেতানিয়াহু দাবি করেন, ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপর তাদের সামরিক নিয়ন্ত্রণ দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। নিজের বক্তব্যের সপক্ষে তথ্য দিয়ে তিনি বলেন, ইসরায়েলের ইতিমধ্যে গাজা উপত্যকার ৬০% এলাকা নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে।
এর আগে এই দখলের পরিমাণ 50% ছিল। উল্লেখ করে তিনি জানান, তার বর্তমান নির্দেশ হলো ধাপে ধাপে এই নিয়ন্ত্রণের পরিধি 70% পর্যন্ত নিয়ে যাওয়া। আপাততের জন্য এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সামরিক অভিযান এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই ঘোষণার সময় অনুষ্ঠান স্থলে উপস্থিত শ্রোতারা করতালি দেন এবং পুরো গাজা উপত্যকা ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন। তবে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র এবং প্রধানমন্ত্রীর দেওয়া তথ্যের মধ্যে কিছুটা ভিন্নতা দেখা গেছে। গত এপ্রিল মাসের শেষের দিকে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে ইসরায়েলি সামরিক বাহিনীর সরবরাহ করা একটি মানচিত্র অনুযায়ী তারা ইতিমধ্যে গাজার প্রায় 64% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলে যদি নতুন করে আরও এলাকা নিজেদের দখলে নেয়, তবে উপত্যকাটিতে বসবাসরত প্রায় 20 লাখ ফিলিস্তিনি চরম সংকটে পড়বেন। তারা গাজার অত্যন্ত ক্ষুদ্র ও চারপাশ থেকে বিধ্বস্ত একটি অবরুদ্ধ অঞ্চলের মধ্যে আটকা পড়তে বাধ্য হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলে এই নতুন পদক্ষেপকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও আপত্তি জানিয়েছে হামাস। গত 2025 সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি মোতাবেক ইসরায়েলি বাহিনীর সামরিক কর্মকাণ্ড গাজার প্রায় 53% এলাকা জুড়ে বিস্তৃত। ইয়েলো লাইন বা হলুদ সীমারেখার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা ছিল, কিন্তু গত মঙ্গলবার হামাস আনুষ্ঠানিক এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে এই সীমানা পরিবর্তনের গুরুতর অভিযোগ তুলেছে। হামাসের দাবি, ইসরায়েল আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক চুক্তি তোয়াক্কা না করে নতুন করে সীমানা নির্ধারণ করছে। সংগঠনটি স্পষ্ট করে জানিয়েছে যে ইসরায়েলি বাহিনীর এই অগ্রযাত্রা পূর্বের যুদ্ধবিরতি চুক্তির চরম ও স্পষ্ট লঙ্ঘন। এর মাধ্যমে ইসরায়েল মূলত গাজা উপত্যকায় তাদের সামরিক নিয়ন্ত্রণকে স্থায়ী করার উপচেষ্টা চালাচ্ছে। বন্দর আব্বাসের বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর সর্বশেষ হামলার জবাবে একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার 28 মে ভোর 4:50 একটি বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এই বিমান ঘাঁটিকে মার্কিন আগ্রাসনের উৎস হিসাবে চিহ্নিত করলেও এর অবস্থান জানায়নি আইআরজিসি। খবর আল জাজিরা রয়টার্সের। বন্দর আব্বাসের উপকণ্ঠে মার্কিন সামরিক বাহিনীর হামলার খবরের পরেই এই ঘোষণা এলো। আইআরজিসি আরও বলেছে, যে কোনো আগ্রাসনের জবাব অবশ্যই দেওয়া হবে এবং এরপরই যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নিলে তার জবাব আরও কঠোর হবে। এদিকে কুয়েতের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটিতে সতর্কতামূলক সাইরেন শোনা যাচ্ছে। কুয়েতের সামরিক বাহিনী বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করছে। এর আগে ইরানে নতুন করে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এই হামলায় এমন একটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয় যা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী এবং বাণিজ্যিক নৌ চলাচলের জন্য হুমকি বলে মনে করা হচ্ছিল। স্থানীয় সময় বুধবার 27 মে এক মার্কিন কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধে হাজারো মানুষ নিহত হয়েছেন এবং বৈশ্বিক জ্বালানির দাম তীব্রভাবে বেড়েছে। নতুন এ হামলার খবর প্রকাশ পাওয়ার আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের একটি প্রতিবেদন উড়িয়ে দেন। এই প্রতিবেদনে বলা হয়েছিল, শান্তি চুক্তির অংশ হিসাবে ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালীর নৌ চলাচল পরিচালনা করবে। সর্বশেষ সোমবার 25 মে ইরানের বিরুদ্ধে তথাকথিত প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরান এই হামলাকে দুই দেশের নাজুক যুদ্ধবিরতির লঙ্ঘন বলে আখ্যা দেন। গেল ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া ইরান যুদ্ধ মাঝে কিছুদিন বন্ধ ছিল, তবে বৃহস্পতিবার থেকে সে যুদ্ধ আবার শুরু হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা করেছে। ইরান যুদ্ধ তখন তুঙ্গে, তখন পারমাণবিক হামলাও চোখ রাঙানি দিচ্ছিল ভালোভাবেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো পুরো সভ্যতা উড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছিলেন একবার। সেই যুদ্ধ যখন আবার শুরু হওয়ার আভাস দিচ্ছে, পারমাণবিক সংঘাতেরও সংখ্যা পাল্লা দিচ্ছে, আবার মাথাচাড়া দিয়ে ওঠার কথা। তবে লন্ডন ভিত্তিক প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ জানাচ্ছে, অন্য এক সম্ভাব্য যুদ্ধ সংখ্যা জাগাচ্ছে পারমাণবিক সংঘাতের। তাদের গবেষণায় উঠে এসেছে, তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যুদ্ধ বাঁধলে তা পারমাণবিক সংঘাতে পরিণত হতে পারে।
বৃহস্পতিবার প্রকাশিত এক মূল্যায়নে প্রতিষ্ঠানটি বলেছে, বিশ্ব এখন একটি নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে।